আমি বলেছিলাম না আমি আবার ফিরে আসবো। দেখেছিস আমি চলে এসেছি, কিন্তু আমার আসতে একটু দেরি হয়ে গেছে। বন্ধুরা, গত পর্বে তোমরা দেখেছিলে ডাকুবাক আর কিংকং কিভাবে ডাকু শিয়ালের মা ও বাচ্চাকে আর ডাকু শিয়ালকে মেরে ফেলে, আর ডাকু শিয়ালের বউ আর মেয়েকে জান ভিক্ষা দেয়। এখন দেখবে তার পরের পর্ব। এরপর ডাকু শিয়ালের বউ আর তার মেয়ে অজানা উদ্দেশ্যে রওনা দেয়। ডাকু শিয়ালের বউ আজ বড়ই অসহায়। এটা তার জন্য সোজা কথা নয়। স্বামী পুত্র বাবা শাশুড়িকে হারিয়ে এ যেন তার অজানা উদ্দেশ্যে এক যাত্রা। তার যেন কষ্টের আর কোনো সীমা রইল না। তার কষ্টে যেন আজ প্রকৃতিও আজকে অসহায়। কোনো একদিন তার এত কষ্ট পেতে হবে এটা সে কল্পনাও করেনি। সাথে তার নিষ্পাপী একটি ছোট্ট মেয়ে আছে। তাকে নিয়ে সে কি করবে সেটাও সে ভেবে পাচ্ছে না। ডাকু শিয়ালের বউ একটা জায়গায় দাঁড়িয়ে অনেক কান্না করতে থাকে। অশ্রু যেন তার থামছেই না। ঠিক তখন তার অবুঝ মেয়েটা বলে ওঠে, মা মা, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও না মা, আমি যেন এই খিদের জ্বালা সইতে পারছি না। হ্যাঁ মা, আমি তোমাকে খাবার দিব। এ কথা বলেই ডাকু শিয়ালের বউ মনে মনে ভাবে, হায়, আমি তো ওকে বললাম খাবার দিব, কিন্তু খাবার তো আমার কাছে নেই। কোথা থেকে ওকে খাবারটা দিব? আমি কোথায় খাবার পাবো? আমার তো থাকার জায়গাটাও নেই, আর কোথায় বা যাব? আর ডাকু শিয়ালের মেয়ে সে তো অবুঝ। ক্ষুধার জ্বালা সে কিছুতেই সহ্য করতে পারছে না। তার এতই ক্ষুধা লেগেছে যে সে ক্ষুধার জ্বালায় কান্না শুরু করে দেয়। এরপর ডাকু শিয়ালের বউ আর তার মেয়ে সেই গাছের নিচে বসে পড়ে। ডাকু শিয়ালের বউ গাছের নিচে বসে বলতে থাকে, হায়, এমন কি পাপ করেছিলাম আমি, যার শাস্তিটা এত কঠিন ভাবে আমাকে পেতে হলো। স্বামী সন্তান বাবা আর শাশুড়িকে হারিয়ে আজ আমি নিঃস্ব। আর এই পৃথিবীতে কোথায় যে আমার ঠাঁই হবে সেটা আমি ভেবেই পাচ্ছি না। সাথে আমার এই মাসুম বাচ্চাটা আছে, সাহায্য করার মতন কেউ পাশে নেই। আর তার মুখে কোথা থেকে যে খাবার এনে দিব তা ভেবেই পাচ্ছি না। আমার সাথে এটা কি হচ্ছে আজ বুঝেই পাচ্ছি না। ঠিক সেই সময় গাছের আড়াল থেকে সেই সিংহছানাটা এসে বলে, আন্টি আন্টি, আমি তোমাকে সাহায্য করতে চাই, তুমি আমার সাথে চলো। ঠিক সেই সময় ডাকু শিয়ালের বউ বলে, এই বেমান, তুই এখানে কেন এসেছিস? দূর হ আমার সামনে থেকে, না হলে তোকে আমি এখনই মেরে ফেলবো। আমার সব কেড়ে নিয়েছিস তুই, তাতেও তো শান্তি হয়নি। এখন তুই আবার আমার কি ক্ষতি করতে এসেছিস? না না আন্টি, আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি। আমি এসেছি তোমাকে হেল্প করতে। আমার বিপদের সময় আমি যখন ক্ষুধার্ত ছিলাম ঠিক সেই সময় তুমি আমাকে সাহায্য করেছিলে, তাই আজকে আমি তোমার সাহায্য করতে চাই আন্টি। তখন ডাকু শিয়ালের বউ বলে, লাগবে না তোর কোনো সাহায্য আমার, তুই এখান থেকে এখনই চলে যা। বেঈমান কোথাকার! আমি যেভাবেই হোক আমার মেয়েকে নিয়ে কোনো না কোনো ভাবে জীবন যাপন করেই নিব, কিন্তু তোর মতন বেঈমানের কোনো সাহায্য আমার লাগবে না। তুই হচ্ছিস একটা নিকৃষ্ট বেঈমান, তোর শরীরে বেঈমানের রক্ত। না হলে আমি তোকে আশ্রয় দিয়েছি, আমি তোকে আদর করেছি, আমি নিজে না খেয়ে তোকে খাবার খাইয়েছি, তোকে অনেক যত্ন করেছি, কিন্তু তুই আমার স্বামী আর সন্তানকে মেরে ফেললি। যা করেছিস তুই ভালোই করেছিস। তোর মতন বেঈমান ওই ডাকুবাক আর কিংকং এর সাথে মিশে আমার জীবনটা শেষ করে দিয়েছিস। এখন তোর মতন বেঈমানের আমার কোনো সাহায্য প্রয়োজন নেই, যাও এখান থেকে। ঠিক তখন ডাকু শিয়ালের মেয়েটা ক্ষুধার জ্বালায় খুব কান্না করছিল। ও মা, আমাকে কিছু খেতে দাও না, আমি হয়তোবা এই ক্ষুধার জ্বালায় এখনই মারা যাব। এই খিদের জ্বালা আমার সহ্য হচ্ছে না, খিদেতে আমার পেটটা খুব ব্যথা করছে। মা মা, আমাকে কিছু খেতে দাও না, আমি এখন যদি কিছু না খেতে পাই তাহলে আমি মারাই যাব। তুমি যেভাবেই হোক আমাকে কিছু খেতে দাও মা। ও মা,
তখন সেই সিংহছানা ডাকু শিয়ালের মেয়েকে কিছু মাংস খেতে দেয়। এই দেখে ডাকু শিয়ালের বউ বলে, এই বেয়াদবের বাচ্চা, আমার মেয়েকে তুই কোনো খাবার দিবি না। তোর কোনো খাবার আমার মেয়ে খাবে না। আমার মেয়ে খিদের জ্বালায় মারা যাক, কিন্তু আমার স্বামী আর সন্তান হত্যাকারীর কোনো খাবার আমার মেয়েকে খাওয়াবো না। আরে আন্টি, আমার কথাটা শোনো। তুমি তো আমাকে কত যত্ন করে খাবার খাওয়াতে। তুমি না খেয়ে লুকিয়ে লুকিয়ে আমার জন্য খাবার নিয়ে এসেছিলি। তুমি আমার কত যত্ন নিয়েছো আন্টি। আজ না হয় আমি তোমার বাচ্চাটাকে কিছু খাবার দিলাম। ও তো ক্ষুধায় খুব কষ্ট পাচ্ছে আন্টি। ও কিছু খাবার খাক। তুমি আমাকে বাধা দিও না আন্টি। বাচ্চাটার প্রতি এত নির্দয়ী হইও না। এই বেয়াদব, অনেক কথা বলেছো। তুমি যাও, এখান থেকে যাও। আমার চোখের সামনে থেকে দূর হও। আর কখনো আমার কাছে আসবে না। আমার লাগবে না তোমার কোনো সাহায্য। তখন সিংহছানাটি সেখান থেকে মন খারাপ করে চলে যায়। আর পথে হাঁটতে হাঁটতে সে চিন্তা করে, না না, আমি আমার আন্টির সাথে অনেক খারাপ করে ফেলেছি। আমি এখন গিয়ে ডাকু বাঘ আর কিংকং এর কাছে অনুরোধ করে দেখি আমার আন্টিটা যেন এই জঙ্গলেই থাকতে পারে এই ব্যবস্থা করি। এইটুকু সাহায্য তো আমি ওদের জন্য করতেই পারি। যেই ভাবা সেই কাজ। ওখান থেকে সেই সিংহছানাটি ডাকুবাগ আর কিংকং এর কাছে চলে যায়। আর ওদের কাছে গিয়ে বলে, ডাকুবাগ, ডাকুবাগ, আমি তো তোমার অনেক উপকার করেছি। তুমি তো আমার জন্য ওই ডাকু শিয়ালকে মারতে পেরেছো। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তুই যদি আমাকে সাহায্য না করতি তাহলে হয়তো ওই ডাকু শিয়ালকে মারা এত সহজ হতো না। তাহলে আমি তোমার কাছে একটু সাহায্য চাই। ঠিক তখনই কিংকং বলে ওঠে, আরে, সেটার বদলে তো আমরা তোকে সাহায্য করেছি। তোর কথা মতো আমরা ডাকু শিয়ালের বউ আর ওর বাচ্চাকে ছেড়ে দিয়েছি। এখন আবার কিসের সাহায্য চাচ্ছিস তুই? না না কিংকং আঙ্কেল, আমি জানি তোমরা আমাকে অনেক সাহায্য করেছো, কিন্তু আমি তোমাদের কাছে আরেকটু সাহায্য চাই। আমাকে একটু হেল্প করো। আমাকে সাহায্য করার মতো এখন তোমরাই আছো। তখন ডাকুবাগ বলে, আচ্ছা ঠিক আছে, বল তুই তোকে কি সাহায্য করতে হবে? আঙ্কেল, আমার এই সাহায্য দরকার যে তুমি ডাকু শিয়ালের বউ আর তার বাচ্চাকে এই জঙ্গলেই থাকতে দাও। ঠিক তখনই ডাকুবাগ গর্জন দিয়ে উঠে বলে, আরে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলছিস তুই? আমি আমার ওই শত্রুর বউকে আর মেয়েকে এখানে থাকতে দিব, যার স্বামীকে আমি মেরে ফেলেছি? এটা কোনোদিনই হতে পারে না। শত্রুর বংশধর শত্রুই হয়, বন্ধু হয় না। তখন সিংহছানা বলে, আঙ্কেল, ডাকু শিয়াল তো এখন আর নেই, আর ওর তো কোনো ছেলে সন্তানও নেই। ওর তো এখন শুধু একটা মেয়ে বাবু আছে। আর ডাকু শিয়ালের বউ তো অনেক নিরীহ এবং অনেক সৎ, আর ও তো এখন অনেক অসহায় একটা শিয়ালনি। এখন যদি তুমি ওকে একটু থাকার অনুমতি দাও, ও এখানে ভালো মতোই থাকতে পারতো। আর ও তো একটা মেয়ে মানুষ, আর ও এখন ওর মেয়েকে নিয়ে কোথায় যাবে, কি করবে? এখন ও কিছুই বুঝতে পারছে না। তাই আঙ্কেল, তোমার কাছে আমার আকুল আবেদন, ওদের এই জঙ্গলে থাকতে দাও। তুমি যদি ওদের এই জঙ্গলে থাকতে দাও তাহলে আমার অনেক উপকার হয়। না, এটা কোনোভাবেই সম্ভব না। এই জঙ্গলে ওকে থাকতে দেওয়া যাবে না। ওরা যখন এই কথাবার্তা বলছিল ঠিক তখন বাঘমামি সেখানে চলে আসে। ওগো, এই সিংহছানাটা ঠিকই বলেছে। আমিও তো একটা মেয়ে, এরকম বিপদে আমিও পড়তে পারতাম। আজকে তুমি ওকে সাহায্য করলে হয়তোবা কোনো একদিন তুমি অন্যভাবে সাহায্য পেতে পারো। তাই ওকে থাকতে দাও। আর ও একটা দুর্বল মহিলা, কি বা এমন তোমার সাথে পারবে করতে? আর ওর তো এখন কিছুই নেই, ও নিজেই ভিতর থেকে ভেঙে পড়েছে। যেহেতু এই সিংহছানা ওদের এখানে রাখতে চাচ্ছে, তাহলে তুমি রেখে দাও। বাঘমামির এমন কথা শুনে কিংকং তখন বলে, ঠিক আছে ভাই ডাকুবাগ, সিংহ ছানা যেহেতু এত করেই বলছে, আবার তোমার বউ একই কথা বলছে, তাই ওদের এখানে থাকতে দাও। ঠিক তখন ডাকুবাগ বলে, ঠিক আছে, তুই ওদের এই জঙ্গলে আনতে চাচ্ছিস তাহলে আনতে পারিস, কিন্তু ওদের ওই ডেরাতে ও আর থাকতে পারবে না। ওর বাবার গুহাতে চলে যেতে বল, ওখানেই ওরা জীবন যাপন করতে থাক। এ কথা শুনে
সিংহছানা খুশি মনে চলে যায় ডাকু শিয়ালের বউর কাছে। আর ডাকু শিয়ালের বউর কাছে গিয়ে বলে, আন্টি আন্টি, তুমি এখান থেকে চলো, তুমি তোমার জঙ্গলেই থাকতে পারবে। সিংহছানার এমন কথা শুনে তখন ডাকু শিয়ালের বউ বলে, কি কি বলছো তুমি? এটা তোমার নতুন কোনো ষড়যন্ত্র নয় তো যে আমার মেয়েকেও মেরে ফেলবে? তোর প্রতিশোধ নেওয়া হয়নি না? ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে ওই জঙ্গলে নিয়ে গিয়ে আমার মেয়েকে মেরে ফেলে আমাকে পুরোপুরি নিঃস্ব করে দিবি, তাই না? তোর মাথায় নতুন আবার কি বুদ্ধি এসেছে রে? বল, সত্যি করে বল, তুই আমাকে ছলে বলে কৌশলে ওই জঙ্গলে নিয়ে যেতে চাচ্ছিস? না আন্টি, আমি সত্যি বলছি, তুমি আমার সাথে চলো, ডাকু বাঘ আর কিংকং তোমাকে ওই জঙ্গলে থাকতে দিবি। তারা এই কথাই বলেছে, তুমি এখন আমার সাথে চলো। ডাকু শিয়ালের বউ ওর কথা শুনে ওর সাথে রওনা দেয়। তখন সেই সিংহছানার সাথে ডাকু শিয়ালের বউ আর তার মেয়ে ডাকুবাগের ডেরায় চলে যায়। আর সেখানে যাওয়ার পর ডাকুবাগ বলে, এই সিংহছানার কথায় আমি তোকে থাকতে দিচ্ছি, তার সাথে আমার গিন্নিও তোমাদের এখানে রাখতে অনুরোধ করেছে, তাই আমি তোদের এখানে থাকার অনুমতি দিচ্ছি। কিন্তু তোরা তোদের ডেরায় থাকতে পারবি না, তুই তোর বাবার গুহায় গিয়ে থাকবি। আর মনে রাখিস, কোনো ধরনের ষড়যন্ত্র কিন্তু আমি বরদাস্ত করব না। যদি এমন কিছু টের পাই তাহলে তোর মেয়েকে আগে মারবো, তারপর তোকে ছিল্লা কাটতে লবণ লাগাই দিব। যা, আমার চোখের সামনে থেকে দূর হ, না হলে কিন্তু সিল মেরে দেব। আমি আর তোদের দেখতে চাই না। তোর চেহারা দেখলে আমার সন্তান হত্যার কথা মনে পড়ে যায়, কারণ তোর স্বামী আমার বাচ্চাটাকে মেরে কাবাব বানিয়ে খেয়েছিল। এটা মনে করলেই আমার মনে হয় তোর বাচ্চাটাকে ধরে নিয়ে কাবাব বানিয়ে খায়। যা, দূর হ আমার চোখের সামনে থেকে। আমি বাঘ হলে কি হবে, তোদের মতো এত নির্দয়ী প্রাণী হতে পারিনি আমি। যা, দূর হ আমার চোখের সামনে থেকে। এই কথা শুনে ডাকু শিয়ালের বউ তার মেয়েকে নিয়ে তার বাবার গুহায় গিয়ে থাকতে শুরু করে। কিন্তু তাদের খাবারের ব্যবস্থা তেমন কিছুই হয় না, কারণ তাদের ঘরে কোনো ছেলে শিয়াল নেই। তাদের জন্য খাবার শিকার করে নিয়ে আসা অনেক কষ্ট। তাই ডাকু শিয়ালের বউ তার গুহার বাইরেই কিছু শাকসবজি চাষ করে, আর সেগুলো বাজারে বিক্রি করে তারা দিন যাপন করতে থাকে। ডাকু শিয়ালের মেয়ে যদি জঙ্গলের অন্য সব পশু পাখিদের বাচ্চাদের সাথে খেলতে যায়, তখন ওকে সবাই অপমান করে আর ওর সাথে কেউ খেলতে চায় না। এমনই একদিন ডাকু শিয়ালের মেয়ে বাচ্চাদের সাথে খেলতে যায়। এই, আমার সাথে খেলবে তোমরা? একটু খেলো না, তোমাদের সাথে আমাকে খেলতে নাও না। তখন খরগোশের ছানা বলে, এই, এটা ওই ডাকু শিয়ালের মেয়েটা না? ওর বাবা অনেক খারাপ ডাকাত ছিল। ওর বাবা আমাদের জঙ্গলের অনেক পশু পাখিকে মেরে ফেলেছে। ও সেই ডাকু শিয়ালের মেয়ে। কি বলছিস? তাহলে ও আমাদেরকে মারতে এসেছে? এই বাবা, চল চল, এখান থেকে আমরা চলে যাই, না হলে এই মেয়েটা আমাদের মেরে ফেলবে। চল চল চল, ওর সাথে থাকা যাবে না। কি জানি কি ভাই, কোন সময় ও আমাদের মেরে ফেলবে। কথা বলে বাকি বাচ্চারা ওর থেকে দূরে চলে যায়। আর ডাকু শিয়ালের মেয়ে অনেক মন খারাপ করে ওখানে কান্না করতে থাকে। ঠিক তখন ডাকু শিয়ালের বউ সেখানে এসে বলে, আমার লক্ষ্মী সোনা, কি হয়েছে মা? তুমি কান্না করছো কেন? চলো, ঘরে যাবে। মা, মা, আমি কি দোষ করেছি? আমার সাথে কেন ওরা খেলে না? আর আমাকে এভাবে কেন অপমান করে? আমার বাবা কি খুব বড় ডাকাত ছিল? অনেক অপরাধ করেছে মা, তার শাস্তি আমাদের এত কঠিন ভাবে পেতে হচ্ছে মা। আমার সাথে কেউ খেলতে চায় না মা। আমার একা একা ঘরে থাকতে ভাল লাগে না মা। ওই ঘরের মধ্যে বন্দি থাকতে আমার দম আটকে আসে মা। আমি ওদের মতন খেলতে চাই মা। না, আমার ছোট্ট সোনামণি, তুমি একা কেন? চলো, তোমার সাথে আমি খেলবো। আমাদের গুহায় চলো, আমরা একা না, আমরা দুজন দুজনার, আমাদের কাউকে লাগবে না। চলো সোনামণি, ঘরে চলো। এই বলে তারা ঘরে চলে যায়। ওদিন রাতের বেলা ডাকু শিয়ালের বউ যখন ঘুমিয়েছিল, ঠিক তখন ওর স্বপ্নে সেই কবিরাজ বাবা দেখা দেয়। আর কবিরাজ মশাই বলে, হে শিয়ালিনী,
তুই আমাকে পুনর্জীবিত কর। তুই যদি আমাকে পুনর্জীবিত করতে পারিস, তাহলে তুই তোর সন্তান হত্যা, তোর স্বামী হত্যা, তোর পিতা হত্যার প্রতিশোধ নিতে পারবি। তুই শুধু আমাকে পুনর্জীবিত কর মা। কবিরাজ মশাই এমন কথা শুনে তখন ডাকু শিয়ালের বউ বলে ওঠে, না না, আমার এই প্রতিশোধ খেলা আর দরকার নেই। আমার আর লাগবে না কোনো প্রতিশোধ। আমি আমার মেয়েকে নিয়ে শান্তিতে থাকতে চাই। আমার কোনো প্রতিশোধ লাগবে না, সহজ সরল জীবন যাপন করতে চাই। অনেক বড় ভুল করলি বৎস। ওকে আমি অনেক বড় একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই এই সুযোগটা কাজে লাগাচ্ছিস না। আমি যদি পুনর্জীবিত হতে পারি, তাহলে তুইও অনেক শক্তির অধিকারী হবি, কিন্তু তুই এই সুযোগটা কাজে লাগাচ্ছিস না। আমি আবার আসবো, আবার আসবো। ঠিক তখন ডাকু শিয়ালের বউর ঘুম ভেঙে যায়। এ কি দেখলাম আমি ঘুমের ঘরে? আমাকে কি দেখাচ্ছে এগুলো? কবিরাজ মশাই আবার পুনর্জীবিত হতে চাচ্ছে, ওর আত্মা আবার এই দুনিয়ায় ফিরে আসতে চাচ্ছে। না, এটা কিভাবে সম্ভব? আর আমার এগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকারই নেই। আমার এগুলো আর চাই না। আমি আমার মেয়েটাকে নিয়ে একটু ভালোভাবে বেঁচে থাকতে পারলেই হলো। এ কথা বলেই ডাকু শিয়ালের বউ পুকুর পাড়ে যায় পানি আনতে। ঠিক তখন ওই পুকুর পাড়ে জঙ্গলের অন্যান্য মেয়ে পশুগুলো পানি নিচ্ছিল। তখন ডাকু শিয়ালের বউকে দেখে বলে, এই দেখ দেখ, ওই ডাকু শিয়ালের বউটা এই পুকুর পাড়ে এসেছে। চল চল, তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। ওরা হচ্ছে খুনির বংশ, উচিত শিক্ষা হয়েছে। ওর স্বামীকে কিংকং আর ডাকুবাক খুব নির্মম ভাবে মেরে ফেলেছে। একদম ঠিক করেছে। এই, তুই এখানে পানি নিতে কেন এসেছিস? দূর হয়ে যা এখান থেকে, অলক্ষী অপায়া। কোনো খুনির বংশ আমাদের এই পুকুর থেকে পানি নিতে পারবে না। তুই একটা খুনির বউ। আমরা কোনো খুনির বউর সাথে একসাথে এই পুকুরে কাজ করতে পারবো না। যা, এখান থেকে চলে যা, তুই দূর হ, আর আসবি না এখানে পানি নিতে। এইসব কথা শুনে ডাকু শিয়ালের বউ অনেক মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর তার গুহাতে গিয়ে কান্না শুরু করে। গুহাতে কান্না করতে করতে ডাকু শিয়ালের বউ বলতে থাকে, আমার আর বেঁচে থাকতে ইচ্ছেই হচ্ছে না। বেঁচে থেকে যেন মৃত্যু যন্ত্রণা আমার ভোগ করতে হচ্ছে। এই বেঁচে থাকার থেকে আমার মরে যাওয়াটাই ভালো ছিল। বেঁচে থেকে যেন তিল তিল করে আমি মারা যাচ্ছি। এই জীবন আমার আর ভাল লাগছে না। সবার এই যন্ত্রণা আমাকে কুরে কুরে খাচ্ছে। আমি আর বাঁচতে চাই না। আর ওই দিকে ডাকু শিয়ালের মেয়ে গডজিলা ছানার সাথে খেলছিল। হঠাৎ করে গডজিলা ছানা খেলতে গিয়ে পড়ে যায় আর পড়ে গিয়ে তার মাথায় আঘাত পায়। তখন সে অনেক কান্না শুরু করে। আম্মু, আম্মু, আমি ব্যথা পেয়েছি। ঠিক তখনই গডজিলার বউ সেখানে চলে আসে। কি হয়েছে আমার ছানা? তুমি ব্যথা পেলে কি করে? তোমার মাথায় রক্ত? তুমি কিভাবে ব্যথা পেলে? আর ওর সাথে কেন খেলতে এসেছো? তুমি জানো না ও একটা খুনির মেয়ে? ও তো তোমাকেও মেরে ফেলতে পারে। ওর বাবা ডাকুবাগের ছেলেটাকে কাবাব বানিয়ে খেয়েছে। কে জানো তোমাকে মেরে ও না আবার কাবাব বানিয়ে খেত? তুমি কেন এখানে এসেছো? আর তোমার কপালেই বা রক্ত কিভাবে এলো? আম্মু, ওর সাথে আমি খেলছিলাম, তখন আমি ব্যথা পেয়ে রক্ত বের হয়ে গেছে। না না আন্টি, আমি ওকে কিছু করিনি। ও খেলতে গিয়ে পড়ে গেছে। চুপ থাকো বেয়াদব মেয়ে, তোমার কাছে আমি কোনো কৈফিয়ত চাই না। আমি এখনই ডাকুবাগের কাছে বিচার নিয়ে যাব। একটা খুনির মেয়ে আর খুনির বউকে সে কেন এই জঙ্গলে রেখেছে? এরা তো আমাদের সন্তানদের মেরে ফেলবে। যে কথা সেই কাজ। গডজিলার বউ চলে যায় ডাকুবাগের গুহার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর গডজিলার বউ ডাকুবাগ আর কিংকংকে গিয়ে নালিশ করতে থাকে। এই যে ডাকুবাগ ভাই, দেখেছেন এই ডাকু শিয়ালের মেয়েটা আমার মেয়ের মাথা ফাটিয়ে দিয়ে রক্ত বের করে ফেলেছে। কেন এদের আপনারা এই জঙ্গলে রেখেছেন? এরা তো আমাদের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। আজকে ও আমার মেয়ের মাথা ফাটিয়েছে, কে যেন কবে আমার মেয়েটাকে মেরে কাবাব বানিয়ে খেয়ে ফেলে। ওদের এখনই এই জঙ্গল থেকে বের করে দিন।
আপনি কেন ওদের রেখেছেন? গডজিলা বোন, আপনি কোনো চিন্তা করেন না, আমি ব্যাপারটা দেখছি। ওর এত বড় সাহস আপনার মেয়েকে কষ্ট দিয়েছে, ওরে আমি সিল মেরে দিব। এই বেয়াদব বেয়াদব মেয়ে, তুই ওর মাথা ফাটিয়েছিস কেন? তুই কি জানিস না আমি সিল মেরে দেই? আঙ্কেল আঙ্কেল, আমি ওকে মারিনি, ও খেলতে গিয়ে পড়ে ব্যথা পেয়েছে, আমার এখানে কোনো দোষ নেই। এই, তোকে কি আমি কথা বলতে বলেছি? উস্কি মরিচ, ছোট মরিচের ঝাঁজ বেশি, তা আমি আগে শুনেছিলাম। তোকে দেখে আমি এখন এটা টের পাচ্ছি। তখন ডাকু শিয়ালের বউ বলে, ডাকু ভাই, আপনি এবারকার মতন আমার মেয়েটাকে ক্ষমা করে দিন, ও আর কোনোদিন কারোর সাথে খেলতে যাবে না। আপনি ওকে ক্ষমা করে দিন, এরকম কোনো ভুল করবে না ও। আরে তোর আর কি পারিস? এই নাকা কান্না ছাড়া আমার চোখের সামনে থেকে দূর হ, তোদের চেহারা যেন আর দেখি না, বুঝলি? এই শুনে ডাকু শিয়ালের বউ আর তার মেয়ে চলে যায় গুহায়। আর গুহায় গিয়ে ডাকু শিয়ালের মেয়ে আর বউ অনেক কান্না করতে থাকে। কান্না করতে করতে ডাকু শিয়ালের বউ বলে, না, আমি আর বেঁচেই থাকবো না, আমার মেয়েকে নিয়ে আমি এখনই মারা যাব। এই জীবন আমার আর দরকার নেই, এত অপমান সহ্য করে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া বেশ ভালো। আমি এখনই আমার মেয়েটাকে নিয়ে মারা যাব। ঠিক তখনই সেই কবিরাজ মশাই আত্মাটা ভেসে ওঠে আর সে বলতে থাকে, এই তুই থাম, তুই কেন মারা যেতে চাচ্ছিস? আমার বেঁচে থেকে লাভ কি বলেন? এই চারপাশে অত্যাচার আর অপমান আমার আর ভাল লাগছে না, তাই আমি আর বাঁচতে চাই না। আরে তুই তো মরে যাবি, কিন্তু তুই কিভাবে তোর নিজের মেয়েকে মেরে ফেলতে চাস? আর তোর পেটে যে অনাগত সন্তানটা আছে তাকেই বা তুই কিভাবে মারবি? কি কি বলছেন বাবা? আমার পেটে সন্তান? তুই তো আবারও মা হবি। কি আমি আমারও মা হব? হ্যাঁ, তুই আবারও একটি ছেলে সন্তান জন্ম দিবি। তাই আমি বলছি, তুই কিভাবে তোর এই দুটি সন্তানের জান নিতে চাস? ওদের জন্য হলেও তোকে বেঁচে থাকতে হবে। আর এই লড়াইটা আজকেই শেষ না, এভাবে তুই যুদ্ধক্ষেত্র থেকে পালাতে পারিস না। তোকে এই লড়াইয়ে মহাসমাপ্তি দেখতে হবে, বুঝলি? আর সেজন্যই তোকে বেঁচে থাকতে হবে। তাই তুই এখনই আমার আস্তানায় যা। আমার আস্তানায় গিয়ে তুই আবার আমাকে পুনর্জীবিত কর। কিন্তু কবিরাজ বাবা, আমি আপনাকে কিভাবে পুনর্জীবিত করব? কান খুলে শোন, আমার ওখানে একটা জাদুর আয়না আছে। ওই আয়নার পেছনে আমার একটা জাদুর লাঠি আছে। ওই লাঠিটা তুই আয়নার সামনে এনে ধরবি, আর সাথে সাথে আমি পুনর্জীবিত হব। যেই ভাবা সেই কাজ। ডাকু শিয়ালের বউ চুপি চুপি তার মেয়েকে নিয়ে ঈগল কবিরাজ মশাই সেই আস্তানায় চলে যায়। আর সেখানে গিয়ে আয়নার পিছন থেকে সেই জাদুর লাঠিটি বাইরে এনে আয়নার সামনে ধরে। আর ঠিক তখনই সেই জাদুর লাঠি থেকে একটি অলৌকিক আলো এসে সেই আয়নার উপরে পড়ে। আলো পড়ার সাথে সাথে সেই আয়না থেকে ঈগল কবিরাজ মশাই আত্মা ফিরে আসে। আর ঈগল কবিরাজ মশাই পুনর্জীবিত হয়ে অট্টহাসি দিতে থাকে। আমি বলেছিলাম না, আমি আবার ফিরে আসবো। দেখেছিস, আমি চলে এসেছি, কিন্তু আমার আসতে একটু দেরি হয়ে গেছে। আর শোন, তোর স্বামী ছিল একটা মূর্খ। ওই বোকাটা ওর রাগকেই প্রাধান্য দিত, কখনোই বুদ্ধি দিয়েও কাজ করত না। এর জন্যই তোর স্বামীকে মরতে হয়েছে। আর তুই হচ্ছিস অনেক বুদ্ধিমতী একটি মেয়ে। আমি সব সময় এর জন্য তোর পাশেই থাকবো। আর এখন থেকে তুই আমার এই আস্তানায় থাকবি। তোর বাবার ওখানে তোকে যেতে হবে না, কারণ তোর তো এখন আর কেউ বেঁচে নেই। আর এই নে, এই জাদুর পাথরটি রাখ, সময় এলে এই জাদুর পাথর তোকে রক্ষা করবে। আচ্ছা, তুই এখন এখানে থাক, আমি আবার আসবো। আমি আমার লক্ষ্যে যাচ্ছি, আমার একটা উদ্দেশ্য আছে, সেটা পূরণ করতে যাচ্ছি। বাবা, আপনার কি উদ্দেশ্য? কোথায় যাচ্ছেন আপনি?
আমি টয়লেটে যাচ্ছি, তুই যাবি? তুই কি এখনো বুঝতে পারছিস না আমার মহৎ উদ্দেশ্যটা কি? যারা আমাকে নির্মম ভাবে আগুনে ঝলসে ফেলেছে, আমি তাদেরকে এবার দেখে নেব। ওরা আমার কাছে জীবন ভিক্ষা চাবে, আমি সেই দৃশ্যটা দেখতে চাই। আমি দেখতে চাই ওরা মৃত্যুর যন্ত্রণা কিভাবে ভোগ করে, যেমন ভাবে আমি মরেছিলাম। আমি বলেছিলাম না আমি আবার আসবো, আমি আবার আসবো। আর এ কথা বলে ঈগল কবিরাজ মশাই সেখান থেকে চলে যায়। ঈগল কবিরাজ মশাই ডাকুবাগের সেই জঙ্গলে চলে যায়। আর ঈগল কবিরাজ মশাই যখন ওই জঙ্গলে যায়, ঠিক তখন সেই জঙ্গলের উপরে একটি কালো ছায়া পড়ে যায়। সেই কালো ছায়াটি যখন ওই জঙ্গলে পড়ে, ঠিক তখনই সেখানে একটি ঝড়ো বাতাস শুরু হয়ে যায়। আর এক পাশ থেকে যেন ঘূর্ণিঝড় উঠতে থাকে। আর সেই ঘূর্ণিঝড়টা ওই জঙ্গলে এসে গাছপালা উলটপালট করে চলে যায়। আর এই দেখে সেই জঙ্গলের পশু পাখিরা বলতে থাকে, হরিণবন, আমাদের জঙ্গলে কি হচ্ছে এটা? এই ঘূর্ণিঝড়টা হঠাৎ করে এই জঙ্গলে কোথা থেকে এলো আর আমাদের জঙ্গলটা তছনছ করে দিচ্ছে? এরকম ঝড় আমি তো কোনো সময় দেখিনি। এরকম ঝড় কিভাবে শুরু হলো? যাই হোক না কেন, চলো চলো সবাই ঘরে চলো, যে যার ঘরে গিয়ে বসে থাকো, বাইরে বের হয়েও না। জঙ্গলের পশু পাখিগুলো যখন সবাই যে যার ঘরে চলে যায়, ঈগল কবিরাজ মশাই সেই জঙ্গলে দাঁড়িয়ে হাসতে হাসতে বলে, এবার দেখবে আমার খেলা। এসেছি আমি তোমাদের ধ্বংস করতে, কেউ কারো বাচ্চা নিয়ে সুখে থাকতে পারবে না। কবিরাজ মশাই এই কথা বলে আবারও সেই ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর ওই জঙ্গলের পশু পাখিদের বাচ্চাগুলো আস্তে আস্তে গায়েব হতে থাকে। যে বাচ্চাটা একবার হারিয়ে যেত তাকে আর কেউ খুঁজে পেত না। হঠাৎই একদিন ঈগল কবিরাজ মশাই ওই জঙ্গল থেকে একটি হরিণ ছানা উঠিয়ে যখন নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই দূর থেকে সেই হরিণের মা দেখে ফেলে। এটা দেখে সেই হরিণটা ডাকুবাগের কাছে গিয়ে বলে, ডাকুবাগ, এই জঙ্গলে সেই ঈগল কবিরাজ মশাই এসেছে। আমাদের সব পশু পাখিদের ছানাদের ওই ঈগল কবিরাজ মশাই নিয়ে যাচ্ছে। এই কি বলিস? যে মারা গেছে সে আবার ফিরে আসে নাকি? তুই কি পাগল হয়ে গেছিস? কি দেখতে না কি দেখেছিস আর এখানে এসে উল্টা পাল্টা বলছিস? ফালতু কথা বলে আমার সময় নষ্ট করিস না, যা এখান থেকে। বাচ্চাদের হয়তো অন্য কেউ ধরে নিয়ে যাচ্ছে। আমি আমার চেলাদের লাগিয়ে দিয়েছি এটা দেখার জন্য যে বাচ্চাদের কে ধরে নিয়ে যাচ্ছে। ওরাই এটা খুঁজে বের করবে। আমাদের বাচ্চাদের ওই ঈগল কবিরাজ মশাই তুলে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তোর কথা যদি সত্যি হয় তাহলে আমি এখনই আমার দরবেশ বাবার কাছে যাচ্ছি। এ কথা বলেই ডাকুবাগ দরবেশ বাবার কাছে চলে যায়। আর ডাকুবাগ দরবেশ বাবাকে সবকিছু খুলে বলে। এটা শুনে দরবেশ বাবা ধ্যানে থেকে বলতে থাকে, হ্যাঁ সত্যি, সেই শয়তান ঈগল কবিরাজটা আবার ফিরে এসেছে। আর ও আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। ও এই জঙ্গলের সব পশু পাখির বাচ্চাদের ধরে নিয়ে যাচ্ছে। তাহলে তো এটা মহাবিপদ বাবা। আমাদের জঙ্গলে সব পশু পাখির জন্য যেভাবেই হোক ওই ঈগল কবিরাজকে শেষ করতে হবে। ঠিক আছে, আমি দেখছি ওর কি ব্যবস্থা করা যায়। তোমরা ওকে ধরার চেষ্টা করো। কিন্তু বাবা, আমরা ওকে কিভাবে ধরবো? জঙ্গলের কোনো এক প্রাণীর বাচ্চা জঙ্গলের মাঝখানে রেখে দিবি, আর তোমরা সবাই গাছের আড়ালে লুকিয়ে থাকবে। আমিও সেখানে থাকবো, আর এই জাদুর জালটি ওর উপরে ছুঁড়ে মারবে। আর তখন ওই জাদুর জাল ভেদ করে বের হতে পারবে না। তখনই জমবে আসল খেলা। ওকে আমি উচিত শিক্ষা দেব, আর জীবনেও ওকে আমি ফিরে আসতে দেব না। তারপর পরের দিন সকালবেলা দরবেশ বাবার কথা অনুযায়ী জঙ্গলের মাঝখানে খরগোশের ছানাকে রেখে দেয়। আর গাছের আড়ালে সবাই লুকিয়ে থাকে। আর কিছুক্ষণ পর ঈগল কবিরাজ মশাই ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে সেখানে চলে আসে। ঈগল কবিরাজ মশাই খরগোশের ছানা দেখে বলে, আরে বাহ, মেঘ না চাইতেই বৃষ্টি। আমার জন্য দেখি
আগে থেকেই খাবার রেডি আছে। যখন ঈগল কবিরাজ মশাই এই কথা বলে খরগোশের ছানাকে ধরতেই যাবে, ঠিক তখনই তার পিছন থেকে ডাকুবাগ সেই জাদুর জালটি ছুঁড়ে মারে। যেই না জাদুর জালটি ঈগল কবিরাজ মশাইয়ের উপরে পড়ে, তখন ঈগল কবিরাজ মশাই জাল ভেদ করে বের হওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে জাল থেকে বেরোতে পারে না। ঠিক তখনই সেই দরবেশ বাবা সেখানে এসে বলে, এই বজ্জাত ঈগল, তুই আবার ফিরে এসেছিস। তুই আমার জাদু শক্তির কাছে ধূলিসাৎ হয়ে যাবি। এই বলে দরবেশ বাবা মন্ত্র পড়তে থাকে। দরবেশ বাবা যখন মন্ত্র পড়ছিল, ঠিক তখন ঈগল কবিরাজ মশাই অট্টহাসি দিয়ে বলে, আরে বোকা দরবেশ, তুই আমাকে কি মারবি? আমার কাছে আছে অলৌকিক শক্তি, হয়তোবা তুই আমাকে শেষ করে দিবি, কিন্তু এই শেষ না। আমি হচ্ছি নিভে যাওয়া ছায়ের মধ্যে আগুনের আঙ্গা। আমি শেষ থেকে আবার শুরু হই। আমি আবার আসবো, আমাকে তোরা আবার দেখতে পাবি। কিন্তু তখন দেখবি আরো ভয়ঙ্কর রূপে। আরে দূর হ শয়তান, তোকে তো আমি এখনই শেষ করে দিচ্ছি। তোর ছাই আমি এই জাদুর পানি দিয়ে নিভিয়ে দিচ্ছি। না না, ওই পবিত্র পানি আমাকে মারিস না, আমি সহ্য করতে পারছি না। এই সাদা পানি কোথা থেকে আসলো? এই কথা বলতে বলতে ঈগল কবিরাজ মশাই সেখানে ধ্বংস হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ডাকু বাঘ আর ডাকু শিয়ালের আজকের পর্ব? কমেন্ট করে এখনই জানিয়ে দাও। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বেল বাটন একটা থাপ্পড় মারো। দেখা হবে পরের পর্বে। হা হা।